এক অন্ধকার রাতে দুইজন অভিজ্ঞ ডাইভার একটি সাধারণ নাইট ডিভের উদ্দেশ্যে পানিতে নেমেছিলেন। সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু সেই রাতে তাদের জন্য সৃষ্টিকর্তা অন্য কিছু রেখেছিলেন। হঠাৎ করে 4.5 সেন্টিমিটারের একটি সৌরপথ দিয়ে এক ভয়ঙ্কর শক্তি তাদের টেনে নেয় সোজা এক বিশাল আন্ডারগ্রাউন্ড টারবাইনের ভিতরে। চারদিকে অন্ধকার, প্রচণ্ড স্রোত আর পানিতে ভরা এমন এক জায়গা যেখান থেকে ফিরে আসার কোনো পথ ছিল না। খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো চাইলেই এই দুর্ঘটনা এড়ানো যেত। 4 জুন 2024, দুই অভিজ্ঞ ডাইভার স্কুফার গেট এবং ফ্রেডরিক ফুচেট বেলজিয়ামের ফ্লাড জলাধারের কাছে একটি টেকনিক নাইট ডিভের উদ্দেশ্যে প্রস্তুত নিচ্ছিলেন। বেলজিয়ামের অন্যতম জনপ্রিয় ডাইভিং লোকেশন হওয়া সত্ত্বেও এই জলাধারটির পাশে ছিল 790 মিটার দীর্ঘ এক জলবিদ্যুতের বাঁধ, যেটা মানুষের দ্বারা কৃত্রিমভাবে নির্মাণিত। পাশেই তারা ডাইভ করার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু এখান থেকেই তাদের জীবনে এক মর্মান্তিক মৃত্যুর দিকে মোড় নেয়। জলাধারটি প্রায় 351 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে ওয়াটার স্কিইং, সেলিং, সার্কেলিং এবং ডাইভিং সহ বিভিন্ন বিনোদনমূলক ক্রিয়াকলাপের জন্য সুযোগ দেয়। এর আশেপাশে একাধিক স্কুল এবং একটি ডাইভ সেন্টার অবস্থিত। তবে স্কুফার এবং ফ্রেডরিক সেখানে শেখার জন্য যাননি। এই দুই অভিজ্ঞ ডাইভার সাধারণ পর্যটক ডাইভের বাহিরে সাইটটি অনুসন্ধান করতে চেয়েছিলেন, যেখানে বিভিন্ন গভীরতায় হেলিকপ্টার এবং বাসের মতো ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে রাখা বস্তু ছিল। বর্তমানে এই জলাধারটি হাজার হাজার নাবিক, ডুবুরি ও বিভিন্ন বিনোদনমূলক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হওয়ায় নিকটবর্তী প্লাট ডেইল ড্যামের ঝুঁকি বিবেচনা করে স্থানীয় ডাইভিং সেন্টার দুইটি নির্দিষ্ট নিরাপত্তা অঞ্চল নির্ধারণ করা হয়েছিল, জোন এ ও জোন বি, যার উভয় জোনের ডাইভিং ব্যাসার্ধ ছিল 150 মিটার। এই অঞ্চলগুলোর বাহিরে যে কোনো কিছু আলোচনা অযোগ্য বলে বিবেচিত হতো, কারণ পাশের বাঁধটি সরাসরি সক্রিয় থাকত এবং আশেপাশের এলাকার বিদ্যুৎ চাহিদার উপর নির্ভর করে যে কোনো সময় বন্ধ ও চালু হতো। বাঁধটিতে 4টি টারবাইন ছিল, যার প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 400 কিউবিক মিটার পানির প্রবাহের ক্ষমতা রাখত। তাই এটি কখন বিপজ্জনক হয়ে উঠতে পারে তা বলা মুশকিল। এজন্য ডাইভিং ক্লাবের সদস্যরা আরও এক ধাপ এগিয়ে ডুবুরিদের 20 মিটারের গভীরতায় নামতে নিষেধ করেছিলেন। এই গভীরতায়ও ডুবুরিরা শক্তিশালী টারবাইনগুলোর শব্দ শুনতে পেত, তবে তারা সর্বদা নিরাপদ দূরত্বে থাকতেন। ডাইভ সেন্টারের কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও বাঁধের ইন্টারেক্ট টানেলের প্রবেশে কোনো ধরনের আর বসানো ছিল না, কারণ বাঁধের অপারেটররা কয়েক বছর আগেই এসব সুরক্ষামূলক গেট পরিত্যক্ত করেছিলেন। আর অন্যদিকে সবাই এই দুই সঙ্গীকে অত্যন্ত অভিজ্ঞ ডাইভার হিসাবে চিনতেন। স্কুফার ছিলেন লিজের একজন একক ব্যাংকার, যিনি স্থানীয় ডাইভিং ক্লাবের সদস্য ছিলেন। উভয় ডুবুরির ওপেন ওয়াটার এবং এনডিএসিআর কোচের জন্য পিডি সার্টিফিকেশন ছিল। এই যোগ্যতাই তাদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তারা বিকেল 5টার দিকে নাইট ডিভের প্রস্তুতি নেয়। স্থানীয় সেলিং ও ডাইভিং স্কুলগুলোও বন্ধ ছিল, আর অন্য সবাই তাদের মালামাল গুছিয়ে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। স্কুফার ও ফ্রেডরিক এই সময় ক্লোজ সার্কিট ডাইভিং গিয়ার ও রেগুলেটর ব্যবহার করেছিলেন। বিপরীতে তারা ওপেন সার্কিট ডাইভিং গিয়ার, একটি ঐতিহাসিক ব্রিডিং রেগুলেটর ব্যবহার করেন, যা ডুবুরিদের ফোরা ট্যাঙ্কের সংরক্ষিত বাতাস সরবরাহ করে। আপনি যখন একজন স্কুবা ডুবুরির কথা ভাবেন, সাধারণত ওপেন সার্কিট ব্যবহারকারী কাউকে কল্পনা করেন, আর শ্বাস ফেলার সময় রেগুলেটর গ্যাসটি সরাসরি পানিতে ছেড়ে দেয়। ওপেন সার্কিট ডাইভিংয়ের একটি বড় সমস্যা হলো এটি প্রচুর পরিমাণের গ্যাস অপচয় করে। তাই যদি একজন অভিজ্ঞ ডুবুরি ব্যবহৃত গ্যাসের উপর নিয়ন্ত্রণ রাখতে চান, তাহলে তারা ওপেন সার্কিটের বদলে ক্লোজ সার্কিট ব্রিদিং রেগুলেটর ব্যবহার করেন। সহজে বললে, ওপেন সার্কিট শ্বাস নিলে যে বাতাস বের হয় তা সরাসরি পানিতে নষ্ট হয়ে যায়, ঠিক যেমন একবার ব্যবহৃত পানি ফেলে দিতে হয়। কিন্তু ক্লোজ সার্কিট সিস্টেম এর বিপরীতে, এটি নিঃশ্বাসে বের হওয়া গ্যাস পুনরায় ব্যবহার করা হয়। এই সিস্টেমে একটি CO2 স্কুবার থাকে, যা বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড আলাদা করে ফেলে। এরপরে পরিষ্কার বাতাসের কারণে আবার শ্বাস নেওয়ার উপযোগী হয়ে ওঠে। এজন্য ক্লোজ সার্কিট ডাইভিংয়ে কম গ্যাস খরচ হয়, এতে ডাইভের সময় দীর্ঘ থাকে। যদিও এটি ব্যবহার করা কঠিন, তবে ডুবুরিরা অনেক গভীরে দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারেন। কিন্তু এখানেই গল্পটা অন্যদিকে মোড় নেয়, কারণ এই রেগুলেটরগুলো ব্যবহার করা স্পষ্ট যে তারা যতটা সম্ভব দীর্ঘ এবং গভীর ডাইভ করার পরিকল্পনা করেছিলেন। এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই দুই ব্যক্তির সঙ্গে এনেছিলেন ডাইভিং প্রফেশনাল ভেহিকেল, যাকে সাধারণত আন্ডার ওয়াটার স্কুটার বলা হয়। ক্লোজ সার্কিট ডাইভিং গিয়ারের সঙ্গে স্কুটার ব্যবহার করার সিদ্ধান্তে একটি বিষয় একেবারে পরিষ্কার করে দেয়, তারা কেবল নিরাপত্তার সীমার চেয়ে গভীরে নামার পরিকল্পনা করেনি, সরাসরি পাশের বাঁধটি অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা কেবল অবৈধ ছিল না,
না, বরং অত্যন্ত বিপজ্জনক ছিল। বাঁধের কাছাকাছি জলাশয়ে ডাইভ করার বেশিরভাগ অভিজ্ঞ ডুবুরিরা ডেল্টাফি বা ডিফারেন্সিয়াল প্রসারের ভয়ঙ্কর বিপদের কথা ভালোভাবেই জানতেন। সহজে বললে, যখন বিপুল পরিমাণের পানি একটি ছোট্ট ছিদ্র দিয়ে প্রবাহিত হয়, তখন সেখানে হঠাৎ করে প্রবল টান সৃষ্টি হয়। এই টান পানিকে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে টেনে নিয়ে যায়। এই শক্তি এতটাই ভয়ঙ্কর যে কোনো মানুষ সাঁতরে এর বিরুদ্ধে যেতে পারে না। এমনকি আন্ডার ওয়াটার স্কুটারও এই ঘূর্ষণ এড়াতে সক্ষম নয়। তারা যখন জলাধারের গভীরে নামতে শুরু করেন, তখন উপরে থাকা ডুবুরিরা সামান গুছিয়ে নেওয়ার শব্দ এবং তাদের বাড়ি ফেরার শব্দ ধীরে ধীরে মিশে যাচ্ছিল। 20 মিটার গভীরে পানি পৌঁছানোর পর তারা আর ভূপৃষ্ঠের শব্দ শুনতে পাচ্ছিল না। তাদের চারপাশে অন্ধকার ক্রমেই ঘনীভূত হচ্ছিল। এই পর্যায়ে অধিকাংশ ডুবুরি ফিরে আসার সিদ্ধান্ত নিতেন, কিন্তু স্কুফার ও ফেডরিক উল্টো এগিয়ে গেলেন। তারা ধীরে ধীরে আরও নিচে নামতে থাকেন। প্রথমে 30 মিটার, তারপর 35 মিটার এবং সর্বশেষ 40 মিটারে পৌঁছান। এই গভীরতায় তারা স্পষ্টভাবে দেখতে পান তাদের সামনে থাকা ফ্লাড বাঁধের ইনটেক টানেল। তবে তখন পরিস্থিতি ছিল ভয়ঙ্কর, কারণ এই গভীরতায় পানির চাপ ভূপৃষ্ঠের প্রায় 5 গুণ পৌঁছে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে ভাগ্যক্রমে বাঁধটি বন্ধ ছিল, তাই দুই ডুবুরি কোনো শব্দ শুনতে পাননি। কিন্তু হঠাৎ করে পরিস্থিতি বদলে যায়। বাঁধটি পুনরায় চালু হয়। এটার সঙ্গে সঙ্গে পানির ভেতরে কনকন শব্দ শুরু হয়। কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই 4টি টারবাইনের মধ্যে 3টি একসঙ্গে চালু হয়ে যায়। প্রতি সেকেন্ডে প্রায় 106 ঘনমিটার পানি সম্মিলিত প্রবাহ সৃষ্টি হয়, যা মুহূর্তের মধ্যেই এক অবিশ্বাস্য শক্তিতে পরিণত হয়। এতে তাদেরকে বাঁধের দিকে টেনে নিতে শুরু করে। কোনো কৌশল কিংবা সেই নিরলস স্রোতের বিরুদ্ধে লড়াই করার কোনো সুযোগই তারা পাননি। 4.5 সেন্টিমিটার চৌড়া টারবাইনের ঘূর্ণমান প্লাটগুলোর দিকে ছিটকে পড়েন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের 40 থেকে নিয়ে যা 70 মিটার গভীরে। অপ্রতিরোধ শক্তির সামনে ছিলেন একেবারেই অসহায়। হঠাৎ ফেডরিকের সঙ্গে যোগাযোগ না পাওয়ায় তার ছেলে ফ্লাড জলাধারের কাছে পৌঁছায়। শুক্রবার সকালে তিনি দেখতে পান স্কুফার ও ফেডরিকের গাড়িগুলো এখনো বাঁধের কাছে পার্ক করা অবস্থায় আছে। এতে তারা বুঝতে বাকি নেই কিছু একটা ভুল হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে ফোন করে পরিস্থিতিটি জানান। সময় নষ্ট না করে বেলজিয়ামের সিভিল প্রোটেকশন টিম এবং ডিজাস্টার ভিকটিম আইডেন্টিফিকেশন ইউনিট সক্রিয় করা হয়। সাথে 2 জন পেশাদার ডুবুরি এবং সোনার সরঞ্জাম নিয়ে জলাধারটি স্ক্যান করা হয়। স্কুফার ও ফেডরিকের কোন চিহ্ন খুঁজে বের করার জন্য প্রথম অনুসন্ধান প্রচেষ্টায় দলটি ডুবুরিদের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় খুঁজে পায়, যার মধ্যে ছিল তাদের ক্লোজ সার্কিট ব্রুদ, আন্ডার ওয়াটার স্কুটার এবং ডাইভিং বেস্ট। সরঞ্জামগুলো ডুবুরিদের ছিল কিনা তা নিশ্চিতভাবে বলা না যাওয়া পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বুনাট মিশেল জানিয়েছিলেন, পাশের ডাইভ সেন্টারের টারবাইনগুলো সেই রাতে সক্রিয় ছিল, যা কি করতে পারে তা নিয়ে অনেকেরই কল্পনা জাগায়। ফেডরিকের ছেলে আশাবাদী ছিলেন, কারণ উভয় ডুবুরির দক্ষ সাঁতারু। তবে বাস্তবতা ভয়ঙ্কর। একজন গড় অলিম্পিক সাঁতারু কোনো সরঞ্জাম ছাড়াই প্রতি সেকেন্ডে মাত্র 2.36 মিটার গতিতে সাঁতার কাটতে পারেন। তবে টারবাইনের ঘূর্ষণ 2 ডুবুরিকে প্রতি সেকেন্ডে 10 থেকে 30 মিটার গতিতে টেনে নিত। তাদের সঙ্গে থাকা আন্ডার ওয়াটার স্কুটারেরও সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে 2.8 মিটার, যা এই শক্তিশালী টান থেকে বেঁচে যাওয়ার জন্য যথেষ্ট নয়। পৃথিবীর কোনো প্রাণী মানুষ সহ এই ধরনের আকর্ষণ অতিক্রম করতে পারে নাই। গেট বা জালে থাকলেও পার্থক্য হতো না। টারবাইনের শক্তি ডুবুরিদের আটকে রাখে। সেই মুহূর্তে পালানোর কোনো সুযোগ ছিল না। মুহূর্তের মধ্যেই সবকিছু নিঃশব্দে মিশে যায়। জলাধারে অন্ধকার চাপ এবং টারবাইনের অতিমাত্রিক শক্তি সবকিছু নিয়ন্ত্রণে নেয়। শেষ পর্যন্ত 2 অভিজ্ঞ ডুবুরি মৃত্যুর দিকে ধাবিত হয়। সময় কাটার সঙ্গে সঙ্গে ফেডরিক ও স্কুফারগেটের বন্ধুবান্ধব ও পরিবার আশা রেখেছিলেন। তবে দুর্ভাগ্যবশত উদ্ধারকারী দল সেই দিনে জলাধারের কাছে কোনো চিহ্ন খুঁজে পায়নি। ভারী বৃষ্টিপাতের কারণে দৃশ্যমানতাও কম ছিল। পরের দিন সকাল প্রায় 10 ঘটিকার দিকে উদ্ধারকারী দল হেলিকপ্টারে থার্মাল ক্যামেরা ব্যবহার করে ডুবুরিদের খোঁজ শুরু করেন। দুপুর 12:30 নাগাদ ডাইভারদের 46.5 ঘন্টা পরে বাঁধের ভিতরটিতে তাদের শরীরের অংশগুলো পাওয়া যায়। পরবর্তীতে প্রায় 1 কিলোমিটার দূরে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। ময়না তদন্ত রিপোর্ট নিশ্চিত করে যে এসব স্কুফারগেট এবং ফেডরিক ফুচাটের লাশ। আজও অনেকেই প্রশ্ন করে তারা কি সত্যি বাঁধের কাছে যেতে চেয়েছিলেন, নাকি এটি ভুল ছিল যা এড়ানো যেত। যাই হোক, এটি একটি ট্রেজারি যা চিরকাল ফ্লাড ডোমের বিপর্যয় হিসাবে স্মরণীয় থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বলবেন না।